কোনোদিন একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে। তো আজকে রবি ঠাকুরের নষ্টনীর উপন্যাস অবলম্বনে চারুলতা। তো গল্পের শুরুতেই আমরা চারুলতাকে দেখতে পাই, আর এই যে তার স্বামী ভূপতি। ভূপতি একটা ইংরেজি পত্রিকা চালায়, আর তার বেশ কদরও আছে। আর এই জন্যই ভূপতি তার পত্রিকা নিয়ে খুবই ব্যস্ত থাকে। সে বাড়িতে আসে, খায় দায়, শোয়, চলে যায়। সে তার স্ত্রী চারুলতাকে খুব একটা সময় দিতে পারে না। তাই চারু তার সময়টা কাটাতে সাহিত্য চর্চা করে, টুকটাক সেলাইয়ের কাজ করে। আর তারপরেও সময় না কাটলে ওই দূরবীন দিয়ে বা এ জানলা ও জানলা করে রাস্তার লোক দেখতে থাকে। আর তাতে তার সদ্য যৌবন, সব মিলিয়ে সে অত্যন্তই একা। এই ব্যাপারটা ভূপতিও একটু খেয়াল করে। তাই একদিন ভূপতি চারুকে বলে যে তার দাদা উমাপদকে এখানে আসতে বলেছে, তাকে তার পত্রিকার ম্যানেজার করে দেবে, কারণ এইসব কাজ নিজের লোকদের দেওয়াই ভালো। আর উমাপদর স্ত্রীও যেহেতু থাকবে, তাই চারুও একজন কথা বলার লোক পেয়ে যাবে। তো চারু ভূপতিকে বলে যে তার ভাইকে ম্যানেজারিংয়ের দায়িত্ব দেওয়া ঠিক হবে না, কারণ তার প্রতি তার বিশ্বাস নেই। ভূপতি বলে আমি ওকে গাইড করব, আর ও তো তোমারই ভাই, নিজেরই তো লোক, আর কি ক্ষতি করবে ও, অসুবিধা নেই। তো কিছুদিনের মধ্যেই উমাপদও চলে আসেন। তো এতে চারুরও একাকিত্ব কিছুটা কাটে, কারণ তার দাদা উমাপদর স্ত্রী মন্দাকিনীর সঙ্গে তাস খেলে গল্প করে মোটামুটি সময়টা কেটে যায়। তবে হ্যাঁ, মন্দাকিনীর সঙ্গে চারুর ম্যাচুরিটি বা মেন্টালিটি ঠিক মেলে না। ওই কথকটা নেই মামার চেয়ে কানা মামাই ভালো, এমন একটা অবস্থা। তো কিছুদিন পরে ভূপতির পিস্তুত ভাই অমল মেসে থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে সে বাড়ি ফিরে এসছে। তো অমল এইবারে নিজের মতো কাজ করতে চাইলে ভূপতি বলে যে তার পত্রিকায় হাত দিতে। তো অমল ইংরাজি পত্রিকা দেখে বলে এ আমার দ্বারা হবে না, আর এইসব রাজনৈতিক আলোচনা তার ভালো লাগে না, কখন না জানি জেলে ভরে দেয়। তো ভূপতির পত্রিকা কিছুদিন যাবৎ ভালো চলছে না। তো উমাপদ বেশ উদাসীন হয়ে বসে থাকে। তবে তার এই কারণ অবশ্য পত্রিকার জন্য নয়, সেটা ভূপতি অবশ্য বুঝতে পারে। তাই সে টাকার সিন্ধুকের চাবিটাও উমাপদকে দিয়ে দেয়, কারণ একটা কোম্পানি চালাতে গেলে সবাইকে একটু খুশিই রাখতে হয়। আর তাছাড়া উমাপদ তার তো শালাই, এটুকু ভরসা তো করাই যেতে পারে। তো এদিকে অমলের সঙ্গে চারুর ভালোই বন্ধুত্ব হয়ে উঠেছে, কারণ তাদের মন মানসিকতার মধ্যে মিল আছে, তাদের চিন্তাধারা এক। এরা দুজনাই সাহিত্য পছন্দ করে। তো রাতে কাজ করতে করতে ভূপতি অমলকে বলে যে সাহিত্য কাল্পনিক, রাজনীতি কিন্তু বাস্তব, মানুষকে বাস্তবিক করে তোলে। সাহিত্য পড়ে বা করে বেকার সময় নষ্ট হয়। আমার বন্ধু মধুসূদনকেই দেখো, সাহিত্যের জন্যই একেবারে পুরো দেশ ছাড়া। অমল বলে সাহিত্য রাজনীতির থেকেও বেশি শক্তিশালী, সাহিত্য যে একবার বুঝতে পারবে সে সাহিত্যের প্রেমে পড়ে যাবে। ভূপতি বলে যাই বলো ভাই, শক্তিরও একটু দরকার হয়। যাই হোক, একটা জিনিস তোমাকে বলবো করি, কিন্তু সে আর বলা হয় না। চারুর ভিতরে জিনিস আছে, আমি দেখেছি বাংলায় যা কিছু পত্রিকা বেরোয়, বই বেরোয়, ও সব কিছুই পড়ে। আমি যখন ওই বাইরে ছিলাম, ও আমাকে চিঠি লিখতো, ওর লেখা চিঠির ভাষা পড়ে আমি বুঝতে পেরেছি ওর মধ্যে সত্যি ব্যাপার আছে। আর আমি তো ঠিক সময় দিতে পারি না ওকে, ঠিক গাইডও করতে পারি না। তাই তোমাকে একটা দায়িত্ব দিলাম, ওর মধ্যে কি আছে তোমাকে খুঁজে বার করতে হবে, সেটা রাজনীতি হোক বা সাহিত্য, তোমাকে ওটা বার করতেই হবে। অমল তার দাদাকে হ্যাঁ বলে ঠিকই, কিন্তু তার মনে মনে ব্যাপারটা পছন্দ হয় না, কারণ সে তার নিজের লেখালেখি নিয়েই ব্যস্ত থাকে। তার মধ্যেও আবার আলাদা করে চারুর জন্য সময় বার করতে হবে। আর ভূপতি অমলকে বারবার করে বলে দেয় যে আমি তোমাকে এইসব কথা বলেছি, এইসব যেন আবার চারুকে বলো না বা বুঝতেও দিও না। তো পরের দিন থেকেই অমল সময় করে তার বউঠানের কাছে এসে বসে। তো সেখানে উমাপদর স্ত্রী মন্দাকিনীও আছে। মন্দাকিনী একদমই সাধারণ গৃহিণী, তার এইসব কিছুতে অত ইন্টারেস্ট নেই। তো অমল চারুকে দর্শন ও সাহিত্যধর্মী এবং নানা উপমাও দিয়ে চারুকে বোঝার চেষ্টা করে, কিন্তু চারু এ বিষয়ে কোনো ইন্টারেস্ট দেখায় না। তো এদের কথার মাঝে দেখতে পাই মন্দাকিনী ঘুমিয়ে পড়েছে। তো এরপরে এরা একটা মাদুর নিয়ে বাড়ির বাগানে আসে। তো অমলের একটা অভ্যেস ছিল যে মনে মনে গুনগুন করে গান গাওয়া। তো চারুলতা দোলনায় দুলতে দুলতে তার মতো করেই গান গাইতে থাকে। তো এরপর থেকে প্রায় সময় তারা বাড়ির বাগানে এসে শান্ত পরিবেশে সাহিত্য, গান ইত্যাদি নিয়ে কথা বলতে থাকে। তো একদিন চারু অমলের জন্য একটা সুন্দর খাতা বানিয়ে অমলকে দিয়ে বলে এর মধ্যে যা কবিতা লিখবে তা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, আর কেউ জানবে না। কখনো যেন এই খাতার কবিতা তুমি প্রকাশ করবে না বা ছাপবে না। তো যখন অমল কবিতা লিখত, তখন চারু দূরবীন দিয়ে তাকে দেখতে থাকে। তো হঠাৎই সে থমকে যায়। সে ভাবতে থাকে যে তার মনে যে অনুভূতির উদ্রেক হচ্ছে সেটা কি আসলেই ঠিক, না হয়তো ঠিক না। সে নিজেকে সামলে নেয়। তো এরপরে অমল একটা কবিতা লিখে চারুকে শোনাতে থাকে। কবিতাটি হলো মহাভারতের অভিমন্যুকে নিয়ে। আর ওইদিকে ঘরের জানালা দিয়ে মন্দাকিনীও ওই কবিতা শুনতে থাকে।
তারও কবিতার সঙ্গে সঙ্গে অমলকে ভালো লাগতে শুরু করেছে। চারু বলে এইসব কবিতা তো পুরনো, অনেকেই এই টাইপের কবিতা লিখে ফেলেছে, অন্য কিছু লেখো। অমল বলে তা কি করবো বৌঠান, তুমিও না হয় কবিতা লিখতে শুরু করো আর আমাকেও শোনাও। চারু বলে ওসব আমার দ্বারা হবে না, আমি তোমার মতো কল্পনা করতে পারি না অত। অমল বলে তো কি হয়েছে, তোমার গ্রাম নিয়ে লেখো, তোমার ছেলেবেলা নিয়ে লেখো, আর প্রতি বছর তোমার গ্রামে যে মেলা হয় ওই মেলা নিয়ে লেখো। চারু বলে ওসব আমি পারবো না। অমল বলে তোমাকে পারতেই হবে, নয়তো দাদা বলবেন যে তোমাকে আমি কিছুই শেখাচ্ছি না। চারু বলে ও তোমার দাদা বলেছে বলে তুমি আমাকে নিয়ে এইসব গল্প করতে বসেছো? হ্যাঁ, তুমি নিজে থেকে না, তাই তো বলেছে, সেখান থেকে রাগ করে চলে যায়। অমল তার দাদার কথাতেই তার সঙ্গে শুধুই সময় কাটাচ্ছে, ওই জন্য এতে তার অভিমান হয়। তো ঘরে এসে চারু দরজা বন্ধ করে দেয়, সে দরজা সে আর খোলে না। তো অমল এইবারে মন্দা বৌঠানের কাছে বসে গল্প করতে থাকে। সে বলে আচ্ছা মন্দা বৌঠান, আমার কবিতা কোন পত্রিকায় ছাপা যায় বলো তো, আমি কি ওসবের নাম জানি? অমল বলে ফট করে একটা চয়েস করো তো, পদ্মা না বিশ্ববন্ধু? মন্দা বলে পদ্ম। পদ্ম নামটা ছোট, তাই সেটা সে বলে দিয়েছে। তো রাত্রেবেলা ভূপতি এসে চারুকে বলে অমলের বিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি। চারু বলে ও তা ভালো। তো ভূপতি অমলকে ডেকে বলে তোমার জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ দেখেছি, মেয়ে দেখতে ভালো, পড়াশোনাও ভালো, বর্ধমানের উকিলের মেয়ে, শুধু তুমি রাজি কি না বলো। চারু বলে ও রাজি না, আবার ওর যথেষ্ট ইচ্ছা আছে। অমল বলে তুমি কিচ্ছু বোঝো না, যে আমার লেখা বোঝে না সে আমাকেও বোঝে না। চারু বলে আমার বোঝার দরকার নেই। অমল বলে তুমি বুঝতেও পারবে না। তো এই নিয়ে এরা দুজন ঝামেলা বাঁধিয়ে দেয়। তো ভূপতি কোনো রকমে সামলায়। ভূপতি অমলকে বলে আরে আসল কথাটাই তোমাকে আমি বলিনি এখনো, বিয়ের পরে ওরা জামাইকে বিলেত পাঠাবে, তুমি যদি একটা ব্যালেস্টারি পাস দিয়ে আসতে পারো না, তোমার বসার কিন্তু বেশ ভালোই জমবে। তো এইসব শুনে চারু এমন থম মেরে গেছেন। তো অমল কিছুক্ষণ ভেবে বলে না দাদা, আমি যাব না, আমার নিজের দেশই আমার কাছে ভালো, ও বিদেশ মাথায় থাক। আর সে যেতে যেতে বলে যায় দাদা আমাকে 1 মাস সময় দাও, তারপর আমি বলছি। তো এইটা শুনে চারুর হাসি আর ধরে না, সে এতক্ষণ যে থম মেরেছিল সেটা এক নিমেষেই কেটে গেছে। তো ভূপতি চারুকে বলে ওকে একটু বোঝাও না, এরম একটা সুযোগ হাতছাড়া করবে। চারু বলে তোমার ভাইকে আগে চিনি, সময় চেয়েছে থাক না, পরে এসে ঠিক মত তোমাকেও দিয়ে যাবে। তো রাত্রেবেলা উমাপদ তার স্ত্রী মন্দাকে ডেকে বলে আমি একটা প্ল্যান করেছি, আমার হয়ে মিথ্যে বলতে পারবে? মন্দা বলে তুমি কি মতলব করছো বলো তো? উমাপদ বলে যার শিল তার নোড়া তারই ভাঙে, শুধু 2 মাস ওয়েট করো। এখানে আমরা বুঝতে পারি যে উমাপদর মনে খারাপ কিছু একটা ফন্দি চলছে। তো অমল বিদেশে না যাওয়ায় চারুর অমলের ওপর থেকে রাগ চলে যায়, সে আবারও অমলের সঙ্গে যেমন মেশে তেমন মিশতে থাকে। তো অমলের একটা চিঠি আসে, তার কবিতা সেই পদ্ম পত্রিকায় প্রকাশ হয়েছে। তো সে তার মন্দা বৌঠানকে গিয়ে বলে যে তার কবিতা ছাপা হয়ে বেরিয়েছে। মন্দা বলে আমি বলেছিলাম না তোমার কবিতা ওরা ঠিক ছাপাবে। তো অমল যখন চারুকে এটা বলতে আসে, চারু সঙ্গে সঙ্গেই ঘরের দরজা বন্ধ করে দেয়। অমল অনেকবার ডাকলেও চারু দরজা খোলে না, কারণ চারু অমলকে বলেছিল যে তার দেওয়া ওই খাতার কবিতাগুলো শুধু তাদের মধ্যেই থাকবে, কখনো ছাপাবেন। কিন্তু অমল সেটা পত্রিকায় প্রকাশ করেছেন, আর এতেই চারুর অভিমান, এবং সে এতটাই কষ্ট পেয়েছে আর সে কতটা কেঁদেই ফেলে। তো অনেক ডাকাডাকির পরেও যখন চারু দরজা খোলে না, অমল সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পরে এসে ভূপতি দরজা ধাক্কালে চারু ভাবে যে অমল ধাক্কা দিচ্ছে, তাই সে রেগে বলে ধাক্কা দিও না বলছি। ভূপতি বলে চারু কি হয়েছে? তো চারু এইবারে বিশাল লজ্জায় পড়ে যায়, সে চোখ টোপ মুছে নিজেকে সামলে দরজা খুলে দেয়। সে বলে ওই একটা আরশোলা ছিল তো, ওই তাই মারছিলাম। তো ভূপতি তার কাজ মিটিয়ে চলে যায়। তো কিছুক্ষণ পরে অমল এসে চারুকে বলে দেখো বৌঠান, তুমি কি চাও যে আমার ভালো ভালো লেখাগুলো ওই খাতাতেই পড়ে থাকবে? এমনটা ভাবা নিশ্চিত তোমার অন্যায়। হ্যাঁ নিশ্চয়ই। অমল বলে একটা নতুন লেখকের তার গল্প কবিতা ছাপা হয়ে বেরোনো কত সম্মানের না, এই সম্মানটা নিশ্চিত তুমি আমাকে দেবে। চারু বলে হ্যাঁ নিশ্চয়ই। তো চারু এইবারে তার জেদে হোক বা অভিমানে সেও কবিতা লেখার চেষ্টা করে, কিন্তু সে প্রথমটাই পাচ্ছিলই না, কারণ সে বিভ্রান্তিতে পড়ে যায়, সে কি নিয়ে লিখবে বুঝতেই পারছে না। কিন্তু সে হাল ছাড়ে না, একটা সময় সে কবিতা লিখেই ফেলে। চারু তার ছেলেবেলার গ্রামের প্রতিচ্ছবিকেই মনে করে কবিতার আকারেই তা লেখে, এবং সে পদ্মর থেকে বড় পত্রিকা বিশ্ববন্ধু পত্রিকায় তা প্রকাশ করে, এবং কিছুদিনের মধ্যেই তা প্রকাশও পায়। তো চারু এইবারে সেই পত্রিকাটা নিয়ে অমলের মাথায় এসে মারে আর বলে দেখো দেখো। অমল বলে আরে তুমি কবিতা লিখেছো? আরে বাবা, বিশ্ববন্ধু পত্রিকায় ছাপা হয়েছে, আরে বৌঠান তুমি তো বিশাল কিছু লিখে ফেলেছো। চারু মনে মনে বলতে থাকে আমি তোমার মন্দা বৌঠানের মতো নই, যার কাছে গিয়ে তুমি 2 বেলা কবিতা গল্প শোনাও। আমিও চাইলে লিখতে পারি, শুধু কবিতা ছাপা হয়ে বেরোতে হবে এমনটা বড় কথা নয়, শুধু তোমাকে এটা বোঝানোর জন্যই আমি আজকে কবিতা ছাপিয়েছি। তো চারু তার হাতে নকশা করা একটা নতুন জুতো এনে অমলকে দেয়, আর সে কবিতার পত্রিকাটি ছুঁড়ে ফেলে দেয়। অমল বলে এ কি করছো বৌঠান, তুমি জানো
তুমি কতটা সুন্দর লিখেছো, আমি কল্পনাও করতে পারিনি যে তুমি প্রথমবারেই এত সুন্দর লিখতে পারবে। তুমি আরও লিখবে, দরকার পড়লে আমি তোমাকে সাহায্য করব। তো চারু ফট করে কেঁদে ফেলে এবং সে অমলকে এসে জড়িয়ে ধরে এবং সে কাঁদতে কাঁদতে বলে যে আমি আর কখনো লিখবো না, আমাকে তুমি লিখতে বলো না। তো অমল ভ্যাবাচাকা মেরে যায়। সে বলে, বৌঠান তুমি এমনটা করছো কেন? তো চারুরও যেন চমক ভাঙে। সে বলে, ও হ্যাঁ, সত্যিই তো আমি বড্ড বোকা। আসলে চারু কতকটা আবেগী হয়ে গেছিল এবং সে তার সংজ্ঞা ও সম্পর্ক হারিয়ে অমলকে জড়িয়ে ধরেছিল, কারণ তার লেখা প্রকাশ করাতে বিন্দু মাত্র ইচ্ছে নেই। সে কতকটা অভিমানে অমলের ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে লিখেছে এবং তা ছাপিয়েছে। তো অমলও আজকে হক চুকিয়ে যায়, কারণ সে চারুকে এতদিন বৌঠানের চোখেই দেখে এসছে, ওই জন্য সবকিছুই তার নর্মাল লাগতো। কিন্তু আজকের পরে সে বুঝতে পেরেছে যে চারু তাকে আসলে ভালোবেসে ফেলেছে। তো আজকে ভূপতি তার বন্ধুদের একটা পার্টি দিয়েছে। আসলে সে তার বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল যে কোন রাজনৈতিক পার্টি জিতবে, তো সেই নিয়েই এই পার্টি। তো ভূপতির এক বন্ধু নিশিকান্ত ভূপতিকে বলে যে তোমার স্ত্রী চারু ভালো লিখতে পারে, এই কথা আমাদের বলনি তো। ভূপতি অবাক হয়ে যায়, কারণ চারু ভূপতিকে বলেইনি যে তার লেখা ছাপা হয়ে বেরিয়েছে, কারণ চারু তো লেখালেখি নিয়ে অত ইন্টারেস্ট নেই, সে শুধু অমলকেই দেখাতে চেয়েছিল, এইটুকুই। তো নিশিকান্ত বিশ্ববন্ধু পত্রিকা নিয়ে এসে ভূপতিকে তার স্ত্রীর লেখা দেখায়। তো ভূপতি সবার সামনে বিষয়টা সামলে নেয়, যে সে আগে থাকতেই জানতো তার স্ত্রী চারুর লেখা প্রকাশ হলেই সে সবাইকে এমনিই বলতো। তো এরা এদিকে আনন্দ ফুর্তি করতে থাকে, আর ওইদিকে উমাপদ ভূপতির পত্রিকার অফিসের সিন্দুক থেকে সব টাকা চুরি করে নেয় এবং সে বাড়ির লোকেদের বলে যায় যে তার শ্বশুরের শরীরটা খারাপ, তাই সে এখনই এই রাতেই মন্দার বাপের বাড়ির গ্রামে চলে যেতে হবে। এবং সে এক মুহূর্ত আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। উমাপদ শুধু ভূপতির পয়সাই চুরি করেনি, সে তার সঙ্গে বড় সড়ো একটা ফ্রড করে গেছে। উমাপদ ভূপতির নামে মোটা অঙ্কের লোনও করে গেছে। তো ভূপতির কষ্টটা লাগে তার বিশ্বাসে, এই টাকা না হয় সে একসময় শোধ করে দেবে, কিন্তু উমাপদকে সে বিশ্বাস করেছিল, নিজের ভেবেছিল, আর সেই তাকে ঠকিয়ে চলে গেল। আসলে বাস নিজের লোকগুলোই দেয়, পরের লোক তবু দুবার ভাবে। ভূপতি বাড়ি এসে নিশ্চুপ হয়ে বসে থাকে। সে ভেবেছিল উমাপদকে নিয়ে তার পত্রিকা অনেক দূরে নিয়ে যাবে, কিন্তু উমাপদ যে মাঝখানে এইভাবে বিশ্বাস ভেঙে চলে যাবে, এইটা ভূপতি যেন কোনোভাবেই মানতে পারছে না। তো ভূপতি অমলকে বলে, মানুষকে ভালোবাসা, বিশ্বাস করা, এই সব কিছুই কি ভুল? এতটা কাছের যে মানুষ, তার ওপরেও কি বিশ্বাস রাখতে পারবো না? মানুষে মানুষে মিলেমিশে থাকবে কি করে, বসবাস করবে কি করে? তাহলে ভূপতির উমাপদকে বলা এইসব কথাগুলো যেন অনেকটা অমল ও চারুলতার সঙ্গে মিলে যায়, তাই অমলের এই কথাগুলো গায়ে তীরের মতো এসে লাগে। ভূপতি অমলকে বলে, চলো না অমল, তুমি, আমি আর চারু চলো না যাই ঘুরে আসি, আমার মনটা আর ভালো লাগছে না। অমল কিছুই বলতে পারে না, কারণ তার মনের অপরাধ বোধ তাকে চেপে ধরছে। সে হয়তো কিছু করেনি, তারপরেও তো করেছে। তো ভূপতি এসে চারুকে বলে, তুমি পত্রিকায় লেখা ছাপিয়েছ, আমাকে বলনি তো। চারু বলে, কখন বলবো, তুমি বাড়ি থাকো। ভূপতি বলে, আর ব্যস্ত থাকবো না, চলো আমরা তিনজনে কিছুদিন ঘুরে আসি। তো ওই রাত্রেবেলাতেই অমল একটা চিঠি লেখে তার দাদার উদ্দেশ্যে, যে সে এতদিন তার দাদার ঘাড়ে আর বোঝ হয়ে থাকতে পারছে না। সে একটা চাকরির সন্ধান পেয়েছে, তাই সে চলে যাচ্ছে। আর চিঠির শেষে লিখে যায়, আর বৌঠান কখনো যেন তার লেখা বন্ধ না করে, এবং সে রাত্রেবেলাতেই কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তো সকালবেলায় যখন ভূপতি চিঠিটা পায়, চারুকে এসে বলে, দেখো ভাইয়ের কাণ্ড, কাল রাত্রেবেলায় চিঠি লিখে ও চলে গেছে। চারু বলে, চলে গেছে? তার যেন কতকটা বিশ্বাসই হয় না। সে দৌড়ে অমলের ঘরে আসে এবং যথারীতি দেখতে পায় ঘর পুরোই ফাঁকা। আর সে যখন দেখতে পায় তার হাতে নকশা করা জুতোটা, যেটা সে অমলকে দিয়েছিল, অমল সেটা রেখে চলে গেছে, সে নিয়ে যায়নি। ভূপতি বলে, ভাইটা আমার ম্যাচিওর হয়েছে বুঝতে পেরেছি, ওই জন্য আমার গলগ্রহে আর থাকতে চায় না। সে ভালো, নিজে যখন কিছু করতে চাইছে, কিন্তু ও দেখো সেই ছোট্টটি রয়ে গেছে, কোথায় গেছে সেটা আর বলে গেল না। আসলে অমল ম্যাচিওর ঠিকই হয়েছে, সে কোথায় গেছে ইচ্ছা করেই বলে যায়নি। চারু একটু রাগ দেখিয়েই বলে, কোথায় আর যাবে, ওকে আমি ভালো রকম জানি, দেখো সেই মেয়ের জন্য বর্ধমানে গিয়ে বসে আছে কিনা। তো এরপরে ভূপতি চারুকে নিয়েই সমুদ্রের ধারেই ঘুরতে আসে। তো চারু এইবারে নিজেকে সংবরণ করে যে তার আবেগ অনুভূতি সবই তো নিরর্থক, তার স্বামী যেমনই হোক তার স্বামীকেই গুরুত্ব দেওয়া উচিত। তাই সে ভূপতির সঙ্গে ঠিক করে তার স্বামীর পত্রিকা যেমন ইংরাজিতে পলিটিক্স নিয়ে কথা বলা হয় তেমনই হবে, আর তারা একটি বাংলা পত্রিকাও খুলবে, তাতে চারুর মতো সবাই লেখালেখি করবে, আর সেটা ভূপতির সঙ্গে চারুও সামলানোর চেষ্টা করবে। কারণ তার ভাই উমাপদর জন্য তারা যেহেতু এখন অনেকটাই ঋণগ্রস্ত, তাই চারুও ভূপতিকে সাহায্য করতে চায়। তো এরপরে এরা বাড়ি আসে। তো কিছুদিন পরে অমলের একটা চিঠি আসে। তো ভূপতি চিঠিটি পড়ে চারুকে বলে,
অমল মাদ্রাস ওর বন্ধুর বাড়িতে আছে, আর পড়ে দেখো ভালো খবর আছে। তো ভূপতি চলে যেতেই তো চারু চিঠিটি পেয়ে নিজেকে আর সামলাতে পারে না। চিঠিটি সে মুঠো করে ধরেই কাঁদতে শুরু করে। সে প্রথমে মুখ চেপে কাঁদলেও পরে তার আর বাঁধ মানে না। সে জোরে জোরে কাঁদতে থাকে আর বলতে থাকে, ঠাকুরপো তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে, কেন গেলে, একবারও আমার কথা তোমার মনে পড়লো না। এবং সে এইভাবে কথকটা আছাড় খাওয়ার মতো করে কাঁদতে থাকে। আর চারুর কান্নার সঙ্গে সঙ্গে যেন প্রকৃতিও কাঁদতে শুরু করে। বাইরেও প্রবল ঝড় বৃষ্টি ওঠে। তো ঝড় বৃষ্টি দেখে ভূপতিও বাড়ি ফিরে আসে এবং সে ঘরে ঢুকতে গিয়ে থমকে যায়। সে দেখতে পায় চারু অমলের নাম করে হাউ হাউ করে কাঁদছে। এটা দেখে ভূপতির কষ্ট রাগ একসঙ্গে হয়। সে সেখান থেকে বেরিয়ে যায়। সে বুঝতে পেরে যায় যে অমল কেন চলে গেছে। তো ভূপতির জুতোর শব্দে চারুর চমক ভাঙে। সে উঠে এসে বুঝতে পারে যে তার স্বামী তাকে এই অবস্থায় দেখে ফেলেছে। সে কথকটা আত্মসম্মানে পড়ে যায়, কিন্তু এখন আর লুকিয়ে কী হবে, তার স্বামীর যা বোঝার বোঝা হয়ে গেছে। এইদিকে ভূপতি ঘোড়ার গাড়ি করে যেতে যেতে সেও মুখ চেপে কাঁদতে থাকে, কারণ তার স্ত্রীও তার কাছে প্রিয় আর তার ভাইও তার কাছে প্রিয়, আর তারা দুজন মিলেই তাকে ঠকালো। সে উমাপদ না হয় মানুষ খারাপ ছিল, কিন্তু এরা, তার কষ্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। তার যেন বিশ্বাস নামক এই শব্দটার উপর থেকেই তার বিশ্বাস উঠে গেছে। তো এইদিকে চারু সেই চিঠির শেষ অংশটুকু পড়ে। সে লিখেছে সে বিয়ে করতে চায়। ওই বর্ধমানের দিকে দেখলেও তার দাদা দেখতে পারে। চারুর সব দিক দিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, সে থম মেরে বসে আছে। সে কাঁদতেও পারছে না। তো রাত্রেবেলা যখন ভূপতি বাড়ি আসে, চারু সংজ্ঞাপন্ন হয়ে দরজা খোলে। ভূপতি কিছুই বলে না বা কথকটা না বোঝার ভানই করে। তো চারুও ভালোবাসার সহিত তার স্বামীর দিকে হাত বাড়িয়ে দেয়। ভূপতিও হাত বাড়িয়ে দেয়। ভূপতি ক্ষমা করে দিয়েছে বা কথকটা মেনে নিয়েছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।